নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের অনুষ্ঠানে যোগদানের জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আমি রাজীব ঘোষ। শ্রোতা বন্ধুরা, আজকে আপনাদের সামনে উপস্থিত করব আরেক প্রখ্যাত সাহিত্যিককে। তার নাম শ্রী নিমাই ভট্টাচার্য। নিমাই ভট্টাচার্যের জন্ম বর্তমান বাংলাদেশের মগুরা জেলার শালিখা গ্রামে 10ই এপ্রিল 1931 সালে। 3 বছর বয়সে তিনি মাতৃহীন হন। 1948 সালে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হবার পর তিনি বিভক্ত ভারতের পশ্চিমবঙ্গে আসেন এবং কলকাতার রিপন কলেজ থেকে বিএ এবং তারপরে আইএ পাশ করেন। তাঁর পেশাগত জীবনের প্রথম ভাগে তিনি ছিলেন সাংবাদিক। 1963 সালে অমৃতবাজার পত্রিকায় তাঁর প্রথম উপন্যাস মেম সাহেব প্রকাশিত হয়। এই গ্রন্থটি পরে 1968 সালে প্রকাশিত হয় পুনর্বার এবং তারপরে এটি বিখ্যাত হয়। তারপরে আরও 4টি উপন্যাস প্রকাশিত হয়েছিল এই সংবাদপত্রে। এই উপন্যাসগুলি পাঠক মহলে সাফল্য পাওয়ার পর তিনি পুরোপুরিভাবে সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। শ্রী নিমাই ভট্টাচার্য 150টিরও বেশি বই লিখেছেন। তাঁর মেম সাহেব উপন্যাসটি নিয়ে উত্তম কুমার ও অপর্ণা সেন অভিনীত একটি বাংলা চলচ্চিত্র তৈরি হয়েছিল শ্রী পিনাকি মুখার্জির পরিচালনায় 1972 সালে। এই চলচ্চিত্রটি সেই বছরের ফিল্মফেয়ার ইস্ট পুরস্কারও পায়। তাঁর অন্যান্য উপন্যাসের মধ্যে আছে মিনিবাস, মাতাল, ইনকিলাব, কেরানি, ডার্লিং, পথের শেষে ইত্যাদি। নিমাই ভট্টাচার্য তাঁর রচনায় বর্তমান সমাজ, রাজনৈতিক পটভূমিকা, রোম্যান্স, চরিত্রের টানাপোড়েন তাঁর সাবলীল রচনা শৈলীতে এমনভাবে এঁকেছেন যা আমাদের মন কেড়ে নেয়। শ্রোতা বন্ধুরা, আজকের গল্প শাবনম, তার মধ্যেও চরিত্রগুলোকে মনে হয় যেন জীবন্ত। জীবনযুদ্ধে জয়ী হওয়া মানুষের জয়গান গাওয়া, এক মন ভালো করে দেওয়া এই কাহিনী। এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে আন্ডারডগের জয় পাওয়ার এই গল্পটি তাই আমার বড়ই প্রিয়। 89 বছর বয়সে 2020 সালে কলকাতায় নিমাই ভট্টাচার্যের জীবনাবসান ঘটে। যাক, অনেক কথা হলো, আজ প্রাক কথা এখানেই শেষ। আসুন এইবার গল্প পাঠ শুরু করি। আজকের পাঠ নিমাই ভট্টাচার্যের গল্প শাবনম। সাত সকালেই সূর্য অস্ত গেল। না, কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। এমন অসম্ভব, অকল্পনীয় সম্ভাবনা কি কেউ আশা করে? না, কেউ করে না। গঙ্গাদেবীও আশা করেননি, কিন্তু তাঁরই জীবনে হঠাৎ বিনা মেঘে বজ্রপাত। যে মানুষ খেয়ে দেয়ে হাসি মুখে অফিস রওনা হলো, কয়েক ঘন্টা পরেই সেই মানুষই ফিরে এলো গলায় মালা দিয়ে খাটিয়ায় চড়ে। তারপর যেসব আত্মীয় স্বজন উত্তর ভারত বেড়াতে এসে দিল্লিতে ওদের বাসায় উঠেছে, বিকাশবাবু অফিস থেকে ছুটি নিয়ে গাড়ি ভাড়া করে তাদের কুতুব মিনার, পার্লামেন্ট হাউস, রাষ্ট্রপতি ভবন থেকে লালকেল্লা দেখিয়েছেন। তারা শুধু সমবেদনা জানিয়েই নিজেদের কর্তব্য পালন করল। গঙ্গাদেবী স্বপ্নেও ভাবেননি ভাসুর, দেওর, ননদরা এত স্বার্থপর হবে। একে প্রাইভেট ফার্মে চাকরি, তার উপর মাত্র বছর দেড়েক এখানে কাজ করেছেন পুরনো চাকরি ছেড়ে দিয়ে। স্বামীর অফিস থেকে গঙ্গাদেবীর কিছুই পাবার কথা না, কিন্তু তবুও মালিক নিজে এসে ওর হাতে 25,000 টাকার চেক দিয়ে বললেন, মাস তিনেক পরে আরও কিছু দেবার চেষ্টা করব। যাই হোক, গঙ্গাদেবী মনে মনে প্রতিজ্ঞা করলেন, প্রয়োজনে শুধু নুন ভাত খাবো, কিন্তু ছেলের লেখাপড়া চলবেই। তাছাড়া যে ছেলে লেখাপড়ায় এত ভালো, তার পড়াশোনা বন্ধ হলে উনি মরেও শান্তি পাবেন না।
গোপালও প্রতিজ্ঞাবদ্ধ, যেভাবেই হোক তাকে লেখাপড়া শিখে জীবনে প্রতিষ্ঠা লাভ করে মার সব দুঃখ, সব ব্যথা বেদনা দূর করতেই হবে। চোখের জল ফেলা বন্ধ করে আবার মার মুখে হাসি ফোটাতেই হবে। একমাত্র সন্তান হিসেবে সে এইটুকু করতে পারবে না? গোপাল মনে মনে বলে, নিশ্চয়ই পারব, পারতেই হবে। অফিসের দেওয়া টাকা আর গঙ্গাদেবীর বিয়ের সময় পাওয়া কয়েক ভরি গহনা সম্বল করে দীর্ঘ 7টি বছরের অকল্পনীয় সংগ্রামের পর্ব শেষ হল গোপালের হায়ার সেকেন্ডারি পরীক্ষা শেষ হবার সঙ্গে সঙ্গে। তারপর ভাসুর দেওররা আগেই মুখ ঘুরিয়ে নিয়েছিলেন, তাই সহায় সম্বল ও কর্পদক্ষহীন অবস্থায় গঙ্গাদেবীকে মাথা নিচু করে গোপালকে নিয়ে আশ্রয় নিতে হলো কলকাতায় দাদা বাসুদেবের বাড়িতে। 2-3 দিন পরেই বাসুদেব ছোট বোনকে বললেন, দেখ গঙ্গা, তুই আমার ছোট বোন, কিন্তু তবু বলতে বাধ্য হচ্ছি, গোপাল যদি চাকরি বাকরি করে আমাকে সাহায্য না করে তাহলে আমার পক্ষে তোদের দুজনের ভরণ পোষণ চালানো অসম্ভব। দাদা, গোপাল লেখাপড়ায় খুবই ভালো, হায়ার সেকেন্ডারি পরীক্ষাতেও নিশ্চয়ই খুব ভালো করবে, ও এখন পড়াশোনাই করবে। খুব ভালো কথা, কিন্তু গোপালকে অন্য কোথাও রেখে পড়াশোনা করাও। বাসুদেব অফিসে বেরিয়ে যাবার পর ভাই বউ পারুলবালা ঠোঁটের কোণে বিদ্রুপের হাসি হেসে বলেন, যাই বলো ঠাকুরজি, তুমি বড্ড জেদি মেয়ে। তোমরা বেঁচে থাকবে পরের দয়ায়, কিন্তু তা সত্ত্বেও ছেলেকে পণ্ডিত বানাতে চাও কেন বলতে পারো? গঙ্গাদেবী চুপ করে থাকলেও পারুলবালা নীরব থাকতে পারেন না। বলেন, তোমার গোপালের কাণ্ডজ্ঞান দেখেও তো আমি অবাক হয়ে যাচ্ছি। যার মাকে পরের দয়ায় বেঁচে থাকতে হয়, তার কি কলেজে গিয়ে বাঁদরামি করা মানায়? একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে গঙ্গাদেবী বলেন, বৌদি, গোপাল তোমাদের বোঝা হয়ে থাকবে না, ও শিগগিরই অন্য কোথাও চলে যাবে। কোন চুলোর দুয়ারে যাবে শুনি? তা জানি না, কিন্তু এইটুকু জানি গোপাল অন্য কোথাও থেকে পড়াশোনা করবে। ভালো কথা, তাই যেন হয়। রাত্রে শোবার পর গোপাল বলে, মা, রাখাল মামা তো চিঠির উত্তর দিলেন না। ও নিশ্চয়ই কয়েকদিনের মধ্যে আসবে, তাই বোধহয় আর চিঠি লেখেনি। গঙ্গাদেবী মুহূর্তের জন্য থেমেই বলেন, আমার চিঠি পাবার পর রাখাল কখনোই চুপ করে বসে থাকতে পারবে না। হ্যাঁ, তুমি তো রাখাল মামাকে সব কথাই খুলে লিখেছ। ওই চিঠি পাওয়ার পর সত্যিই কারুর পক্ষে চুপ করে থাকা সম্ভব না। না লিখে কি করব বল? তোর মামিমা রোজ বলবে তুই বাজার করার পয়সা চুরি করছিস। তাছাড়া তোমাকে যেভাবে বাসনকুসন মাজতে হচ্ছে আর বালতি ভর্তি জামা কাপড় বিছানার চাদর কাচতে হচ্ছে, তা আমি সহ্য করতে পারছি না। গঙ্গাদেবী ছেলের মাথায় মুখে হাত বুলিয়ে দিতে দিতে বলেন, কিচ্ছু চিন্তা করিস না বাবা, তুই লেখাপড়া শিখে মাথা উঁচু করে দাঁড়ালে ওই মামিমাই তোকে কত খাতির যত্ন করবে। দরকার নেই এমন খাতির যত্নের। পরের দিন সকালেই রাখাল এসে হাজির। বাসুদেব দরজা খুলেই গলা চড়িয়ে বলেন, আরে রাখাল, লখনৌ থেকে কবে এলি? বরদা, আমি কাল সন্ধেবেলায় এসে পৌঁছেছি। কাল সন্ধেবেলায় এসেই আজ সকালেই এখানে এলি, কি ব্যাপার? রাখাল একগাল হেসে বলে, ছর্দি আর গোপালকে কয়েকদিনের জন্য আমাদের ওখানে নিয়ে যাই, কটা দিন বেশ মজা করা যাবে। বাসুদেবও একটু হেসে বলেন, তুই তো ছোটবেলায় গঙ্গার খুব ন্যাওটা ছিলি। হ্যাঁ হ্যাঁ, ওদের নিয়ে যা, তোরও ভালো লাগবে, ওদেরও ভালো লাগবে। হ্যাঁ বরদা, সেই জন্যেই আজ সকালেই ওদের নিতে এলাম।
শুধু রাখাল না, ওর ছোট ভাই মহেন্দ্র ও তার স্ত্রী লতার সামনেই গঙ্গাদেবী চোখের জল ফেলতে ফেলতে ভাইয়ের সংসারে তাদের দুজনের নিত্য অপমানিত ও ধিকৃত হবার কথা বললেন। লতা তার শাড়ির আঁচল দিয়ে ওর চোখের জল মুছিয়ে দিতে দিতে বলে, ছর্দি, তোমাদের আর ওখানে ফিরে যেতে হবে না, তোমরা আমাদের এখানেই থাকবে। মহেন্দ্র সঙ্গে সঙ্গে বলে, ছর্দি, আমরা গরিব হলেও অমানুষ না, তোমরা আমাদের কাছেই থাকবে। আর কিছু না পারলেও তোমাকে আমরা চোখের জল ফেলতে দেব না। একটা দীর্ঘশ্বাস ফেলে রাখাল গঙ্গাদেবীর দুটো হাত ধরে বলে, ছর্দি, আমি যদি আগে তোমাদের খোঁজ খবর নিতাম তাহলে তোমাদের। গঙ্গাদেবী ওকে সান্ত্বনা দিয়ে বলেন, না না রাখাল, তোর কোনো দোষ নেই, আমিও তো তোকে আগে চিঠি লিখতে পারতাম। যাই হোক ছর্দি, এখন আসল কথা বলি। গঙ্গাদেবী মুখ তুলে ওর মুখের দিকে তাকালেন। গোপালও উদ্গ্রীব হয়ে রাখাল মামার দিকে তাকিয়ে থাকে। রাখাল বলে, আগে এখানে ঘরের সমস্যা ছিল, কিন্তু আর সে সমস্যা নেই। ছর্দি, তুমি এখানেই থাকবে। মহেন্দ্র আর বৌমা তো তোমার সন্তানের মতো, তুমি ওদের দুজনকে আর ওদের ছোট্ট ছেলেটাকে দেখবে। ওরা স্বামী স্ত্রী তোমাকে প্রায় মায়ের মর্যাদা দিয়েই রাখবে। মুহূর্তের জন্য থেমেই রাখাল বলে, গোপালকে আমি লখনৌ নিয়ে যাচ্ছি, ও যতদূর লেখাপড়া করতে চায় করবে, তার জন্য তোমাকে বিন্দু মাত্র চিন্তা করতে হবে না। তুই এত দায়িত্ব নিলে তোর চলবে কি করে? রাখাল হো হো করে হেসে উঠেই বলে, ছর্দি, বিয়ে করলে বউ ছেলে মেয়েকে খেতে পড়তে দিতাম না? তা ঠিক, কিন্তু। না ছর্দি, কোনো কিন্তু নেই। তবে তোমাকে একটা কাজ করতে হবে। কি করতে হবে? আবার লখনৌয়ের দুটো ঘরের ফ্ল্যাটই বন্ধ থাকে, আমি 2-3 মাস অন্তর 2-1 দিনের জন্য আসি। তুমি গোপালকে একটু রান্না বান্না শিখিয়ে দেবে। গোপাল হাসতে হাসতে বলে, মামা, আমি অনেক কিছু রাঁধতে জানি, মা আমাকে শিখিয়ে দিয়েছে। তবে আবার কি, জয় মা বলে বেরিয়ে পড়ো আমার সঙ্গে। লখনৌ। পুরনো লখনৌয়ের ডাক্তার মতিলাল বসু রোডের সিদ্দিকি ম্যানশন। শতাধিক বছরের পুরনো হলেও বাড়িটি সত্যি আধুনিক। বাড়িটি দোতলা, একতলায় 2-3টি অফিস আর কয়েকজন ডাক্তারের চেম্বার। এইসব অফিস আর চেম্বারগুলির মাঝখানের একটি ঘর থেকে 2টি কাঠের সিঁড়ি উঠে গেছে দোতলার 2টি ফ্ল্যাটে। তার একটিতে থাকেন সিদ্দিকি ম্যানশনের বর্তমান মালিক ডক্টর জাহির হাসান সিদ্দিকি। ইনি এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করার পর অক্সফোর্ডের এমএ ও পিএইচডি, কেমব্রিজে অধ্যাপনার সঙ্গে সঙ্গে গবেষণা করে ডিলিট হন। অক্সফোর্ডে এমএ পড়ার সময় যে জাহানারার সঙ্গে আলাপ পরিচয় ও কেমব্রিজে অধ্যাপনা করার সময় প্রেম ও বিবাহ। জাহানারাও বিদুষী মহিলা, ইনিও কেমব্রিজের পিএইচডি। ডক্টর সিদ্দিকি এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন আর ডক্টর মিসেস সিদ্দিকি অধ্যাপনা করেন লখনৌ বিশ্ববিদ্যালয়। ওদের একমাত্র সন্তান শাবনম, লখনৌয়ে এক মিশনারি স্কুলের ছাত্রী। অন্য ফ্ল্যাটটি ডক্টর সিদ্দিকি ভাড়া দিয়েছেন পুরনো দিনের সহপাঠী ও ঘনিষ্ঠ বন্ধু জালাল উদ্দিন হায়দারকে। মিস্টার হায়দার শিল্পপতি, বোম্বে ও পুনেতে তাঁর একাধিক কারখানা এবং থাকেন বোম্বাইতেই। এছাড়া উত্তরপ্রদেশের রামপুর অঞ্চলে 2টি চিনির কারখানা আছে, তবে তার দায়িত্বে আছেন বিশ্বস্ত ও পুরনো কর্মচারীরা। রাখাল তাদেরই একজন। ব্যবসা সংক্রান্ত কাজেই রাখালকে 2-3 মাস অন্তর 2-4 দিনের জন্য লখনৌ আসতে হয় এবং সিদ্দিকি ম্যানশনের ফ্ল্যাটটি তাঁরই ব্যবহারের জন্য রাখা আছে। হায়দার সাহেব বছরে 2-4 দিনের জন্য লখনৌ এলে সবসময় থাকেন ঐতিহ্যপূর্ণ কার্লটন হোটেলে।
ফ্ল্যাটটি সত্যিই সুন্দর। বড় বড় দুটি বেডরুম, বিশাল লিভিং রুম, সব কিছুই পুরনো ধরনের, দামি ও সুন্দরভাবে সুসজ্জিত। বাথরুমটিও বেশ বড়। গরম জলের জন্য গিজার ছাড়াও বাথটাব আছে। এছাড়া রান্নাঘর আর আছে দুটি বারান্দা। ঘরদোর দেখাবার পর রাখাল বলে, কি গোপাল, ফ্ল্যাট পছন্দ হয়েছে তো? এক গাল হেসে গোপাল বলে, মামা, এ তো রাজপ্রাসাদ। হ্যাঁ গোপাল, সত্যি প্রায় রাজপ্রাসাদ। ডক্টর সিদ্দিকী ঠাকুরদা ছিলেন বম্বে হাইকোর্টের বিখ্যাত ব্যারিস্টার। উনি শুধু ধনী ছিলেন না, ছিলেন অসাধারণ পণ্ডিত ও অত্যন্ত রুচিবান মানুষ। তাঁর তৈরি প্রত্যেকটি বাড়ি এই রকম সুন্দর। হ্যাঁ, আমারও সেই রকম মনে হচ্ছিল। গোপাল, তুমি শুনলে অবাক হয়ে যাবে যে ডক্টর সিদ্দিকী বাড়ি ভাড়া বাবদ প্রত্যেক মাসে পান প্রায় 1,00,000 টাকা। তার উপর স্বামী স্ত্রী দুজনেই ইউনিভার্সিটিতে অধ্যাপনা করে মোটা মাইনে পান। কিন্তু তা সত্ত্বেও যেমন ভদ্র বিনয়ী, সেই রকমই নিরহংকারী। রাখাল মুহূর্তের জন্য থেমে বলে, বিকেলে ওই ভাবিজির সঙ্গে আলাপ করিয়ে দেওয়ার সময়ই বুঝতে পারবে ওরা কত ভালো। আমার স্থির বিশ্বাস তুমি এখানে ভালোই থাকবে। রাখাল গোপালকে সঙ্গে নিয়ে কেনাকাটা করা ছাড়াও দোকান, বাজার, ব্যাংক, পোস্ট অফিস ইত্যাদি চিনিয়ে দেবার পর বাইরে থেকে খেয়ে দেয়েই ফ্ল্যাটে এসে দুজনেই ঘুমিয়ে পড়ে। সন্ধে ঘুরে যাবার পর রাখাল গোপালকে নিয়ে গেল ওই ফ্ল্যাটে। ডোরবেল বাজাতেই একজন কাজের লোক দরজা খোলে। রাখাল বলে, ভাবিজিকে বলো আমি একটু দেখা করব। সঙ্গে সঙ্গে লোকটি ভিতরে যায় এবং 1 মিনিটের মধ্যেই ফিরে এসে বলে, আম্মাজান স্টাডিতে আছেন, আপনাকে যেতে বললেন। গোপালকে সঙ্গে নিয়ে রাখাল ও ঘরে পা দিতেই মিসেস সিদ্দিকী উঠে দাঁড়িয়ে এক গাল হেসে বলেন, আসুন দাদা, আইয়ে। রাখাল হাসতে হাসতে বলে, ভাবিজি ভুল বললেন, হবে আসুন দাদা, আসুন। ও সরি দাদা। উনি মুহূর্তের জন্য থেমে হিন্দিতে বলেন, নমিতাকে আর কাছে পাই না বলে বাংলা বলার অভ্যাস চলে গেছে। এবার গোপালকে দেখিয়ে রাখাল বলে, ভাবিজি, এ হচ্ছে আমার দিদির ছেলে। দিল্লি থেকে হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছে, মনে হয় ভালোই রেজাল্ট হবে। এবার এখান থেকেই পড়াশোনা করবে। গোপাল সঙ্গে সঙ্গে ওনাকে প্রণাম করে। মিসেস সিদ্দিকী ওর চিবুকে হাত দিয়ে স্নেহচুম্বন করে বলেন, বেটা, কি নাম তোমার? আকাশ বসু। মাই গড, কি সুন্দর নাম। উনি না থেমেই প্রশ্ন করেন, কে তোমার নাম রেখেছেন? আমার বাবা। তো তোমার পিতাজি কি করেন? উনি কি পোয়েট? বাবা 6 বছর হলো মারা গিয়েছেন। ও মাই গড, তোমার বাবা নেই? রাখাল একটু শুকনো হাসি এসে বলে, ভাবিজি, সেই জন্যই তো দিদিকে আমাদের কলকাতার বাড়িতে রেখে ওকে এখানে নিয়ে এলাম। খুব ভালো করেছেন। ভাবিজি, আমি কালই রামপুর যাচ্ছি। ওর রেজাল্ট বেরোবার সঙ্গে সঙ্গে আমি আসব। ওকে ইউনিভার্সিটিতে ভর্তি করার ব্যাপারে আপনাকে একটু সাহায্য করতে হবে। দাদা, আই উইল ডু এভরিথিং ফর আকাশ। একটি কাজের মেয়ে ওদের জন্য 2 কাপ চা, কেক আর কিছু ড্রাই ফ্রুট দিয়ে যায়। মিসেস সিদ্দিকী ওদের চাটা খেতে বলেন। ওরা চাটা খেতে শুরু করে। একটু পরেই উনি বলেন, আকাশ, তুমি কোন বোর্ডের পরীক্ষা দিয়েছ, সেন্ট্রাল নাকি দিল্লি বোর্ডের? সেন্ট্রাল বোর্ডের। ঠিক আছে, কিছু চিন্তা করো না। যখন যা কিছু দরকার আমাকে বলতে দ্বিধা করবে না। আফটার অল, তুমি আমার ছেলের মতো। ওনার কথা শুনে গোপাল খুশির হাসি হাসে। বিদায় নেবার আগে রাখাল বলে,
ভাবিজি, শবনমকে দেখছি না। ওর এক বন্ধুর জন্মদিন, সেখানেই গিয়েছে। ওদের ওখান থেকে ফিরে এসেই গোপাল বলে, মামা, আমার ধারণা ছিল এখানকার মুসলমান মেয়েরা বোরখা দিয়ে নিজেদের ঢেকে রাখেন, কিন্তু... রাখাল একটু হেসে বলে, এখানে বোরখা ব্যবহার করে শুধু অশিক্ষিত কনজারভেটিভ পরিবারের মেয়েরা, আর সিদ্দিকী পরিবার তো যেমন উচ্চশিক্ষিত তেমনই আধুনিক। হ্যাঁ, তাই তো দেখলাম। গোপাল, তুই দেখিস, ওরা যেমন উদার খোলামেলা সেই রকমই ভদ্র। সত্যি কথা বলতে কি, ওদের ভরসাতেই তো তোকে এখানে নিয়ে এলাম। ঘণ্টাখানেক পরই রাখাল বলে, হ্যাঁ রে গোপাল, রাত্রে কি খাওয়া হবে? ভাত আর ওই ডিমের ডালনা করে নেব, তাছাড়া একটু মাখন দিয়ে। ও ব্যাস ব্যাস, যথেষ্ট। ঠিক 10 মিনিট পরই সিদ্দিকী পরিবারের কাজের লোকটি বিরাট ট্রে ভর্তি খাবার নিয়ে হাজির। বলল, আম্মাজান পাঠিয়ে দিলেন। রাখাল একটু হেসে বলে, ভাবিজির কাণ্ড দেখেছ? কি দরকার ছিল এত খাবার দাবার পাঠাবার? খাবার দাবার রেখে লোকটি চলে যাবার পর রাখাল বলে, গোপাল, দেখছিস তো ভাবিজি কি ধরনের মানুষ। হ্যাঁ মামা, সত্যি আমি ভাবতে পারিনি উনি এত খাবার দাবার পাঠাবেন। রাখাল হাসতে হাসতেই বলে, আমি কি সাধে বলেছি তুই এখানে ভালো থাকবি? পরের দিন সকালেই রাখাল চলে যায়। বেল বাজার আওয়াজ শুনে গোপাল অবাক হয়। হাতের বইখানা নামিয়ে রেখে ভাবে, সত্যি বেলের আওয়াজ শুনলাম তো নাকি? ঠিক সেই সময় আবার বেল বাজল। দরজা খুলে এক অভাবনীয় সুন্দরী সদ্য যৌবনাকে দেখে গোপাল যেমন মুগ্ধ তেমনি বিস্মিত। মেয়েটিও কয়েক মুহূর্ত অপলক দৃষ্টিতে ওকে দেখে, তারপর একটু হেসে বলে, আই এম শবনম, ডটার অফ... ও প্লিজ কাম ইন। শবনম ঘরের মধ্যে পা দিয়েই হিন্দিতে বলে, আপনি সারাদিন কোথায় ছিলেন? বারা ইমামবাড়া, ছোটা ইমামবাড়া আর লক্ষণটিলা দেখে হাজরাতগঞ্জের ব্রিটিশ লাইব্রেরি আর ইউনিভার্সাল বুক সেলারের ওখানে। ও মাই গড, তাতেই সারাদিন কাটিয়ে দিলেন? গোপাল একটু হেসে বলে, লখনৌয়ের মতো ঐতিহাসিক শহরকে একটু ভালো করে চিনব বলে ওই হেঁটে হেঁটে ঘুরছিলাম বলেই। কি আশ্চর্য, এই রোদ্দুরে কেউ সারাদিন হেঁটে হেঁটে ঘুরে বেড়ায়? আপনি এইরকম পাগলামি করলে তো অসুস্থ হয়ে পড়বেন। না না, কিছু হবে না, এসব আমার অভ্যাস আছে। সারাদিন বোধহয় কিছু খাওয়া দাওয়াও করেননি? না না, খেয়েছি। টেবিলের ওপরে রাখা বইটা খোলা অবস্থায় রয়েছে দেখেই শবনম জিজ্ঞাসা করে, কি বই পড়ছিলেন? এখানকার নবাবদের নিয়ে লেখা একটা বই কিনলাম, তাই একটু উল্টে পাল্টে দেখছিলাম। ইতিহাস বুঝি আপনার ফেভারিট সাবজেক্ট? অনেক সাবজেক্টই আমার ফেভারিট, তবে এই বই কিনলাম এই শহরটাকে ভালোভাবে জানবার জন্য। তাই বলে এত মোটা বই পড়তে হবে? যে শহরে থাকবো তার ইতিহাস ভালোভাবে জানবো না? শবনম ওর কথা শুনে একটু হাসে, তারপর বলে, দরজা বন্ধ করবেন না, আমি এক্ষুনি আবার আসব। হ্যাঁ, কয়েক মিনিটের মধ্যেই ও ফিরে আসে, সঙ্গে কাজের লোকের হাতে ট্রেতে 2 প্লেট খাবার। 2টো প্লেট ওর সামনে রেখেই শবনম বলে, এই স্যান্ডউইচ আর পুডিং খেয়ে নিন, তারপর চা না কফি খাবেন? আমি চা কফি বিশেষ খাই না। কেন? অভ্যেস নেই। খুব ভালো কথা, চটপট খেয়ে নিন। কেন কষ্ট করে আমার জন্য এত খাবার দাবার? শবনম হাসতে হাসতে বলে, স্যান্ডউইচ আর একটু পুডিং এত খাবার দাবার হলো? প্লিজ, এত খাবার দাবার আমাকে দেওয়ার দরকার নেই। আপনার যা কিছু বলার আম্মাকে বলবেন,
আমি শুধু আম্মার হুকুম তামিল করছি। শাবনামকে বলে কাজের লোকটি বিদায় নেয়। গোপাল বলে, আসুন, দুজনে মিলে খাই। আমি স্কুল থেকে এসে খেয়েছি, আর কথা না বলে আপনি খেয়ে নিন। আপনাকে না খাইয়ে গেলে আমি আম্মার কাছে বকুনি খাব। শাবনামের সামনে খেতে লজ্জা করলেও গোপালকে খেতে হয়। গোপালের খাওয়া শেষ হবার পর শাবনাম চলে যাবার আগে বলে, একলা একলা যখনই বোর ফিল করবেন আমাদের ওখানে আসবেন। গোপাল শুধু হাসে। শাবনাম চলে যায়। রান্নাবান্না করে খাবার জন্যে রাখাল অনেক কিছু কিনে দিয়েছে। তাছাড়া টুকটাক শাকসবজি, পাউরুটি, মাখন, ডিম ইত্যাদি কেনার জন্যে গোপালকে টাকা করিও দিয়েছে। কিন্তু তবুও সে রান্না করার সুযোগই পাচ্ছে না। সকাল বিকেলের জলখাবার ছাড়াও দুবেলার খাবার পাঠাচ্ছেন মিসেস সিদ্দিকী। খুবই অস্বস্তি বোধ করে গোপাল। দ্বিধা সংকোচ লজ্জায় কয়েকদিন কিছু বলতে না পারলেও গোপাল আর চুপ করে থাকতে পারল না। রবিবার সাত সকালেই ও যায় মিসেস সিদ্দিকীর কাছে। আম্মা, আমার একটা অনুরোধ আপনাকে রাখতে হবে। হ্যাঁ আকাশ, আমি নিশ্চয়ই তোমার অনুরোধ রাখব। বলো, কী বলবে? আম্মা, আমি নিজে রান্না করে খাবো বলে মামা অনেক কিছুই কিনে দিয়েছেন। তাছাড়া আমাকে টাকা করিও দিয়েছেন। আমি যদি রোজ আপনাদের পাঠানো খাবার খাই তাহলে বোধহয় আমি সব ব্যাপারেই পরনির্ভরশীল হয়ে পড়ব। গোপাল মুহূর্তের জন্য থেমে বলে, তাই? মিসেস সিদ্দিকী অবাক হয়ে ওর কথা শোনার পর একটু হেসে বলেন, আকাশ, তোমার কথা শুনে আমি যেমন অবাক হয়েছি তেমনি খুশি হয়েছি। আমি কথা দিচ্ছি তোমাকে রোজ খাবার পাঠাবো না। উনি একবার নিঃশ্বাস নিয়েই বলেন, তবে আম্মা বলে যখন ডেকেছ তখন মাঝে মধ্যে খাবার পাঠাবার অধিকার আমার নিশ্চয়ই আছে। গোপাল একগাল হেসে বলে, হ্যাঁ আম্মা, আপনার সে অধিকার নিশ্চয়ই আছে, এবং আপনার অধিকার ও ইচ্ছার কাছে হেরে যাওয়াই তো আমার গৌরব। মিসেস সিদ্দিকী দুহাত দিয়ে ওর মুখখানা ধরে কপালে স্নেহ চুম্বন দিয়ে বলেন, তোমার মতো ছেলের আম্মা হয়েও আমি গৌরব বোধ করছি। পুরো একটা সপ্তাহ গোপাল আপন মনে শহরের এখানে ওখানে ঘুরে বেড়ায়, নবাবদের ইতিহাসের বই পড়ে আর রান্নাবান্না করে খায়। তাছাড়া মাকে একটা দীর্ঘ চিঠি লিখে সব কিছু জানায়। সেদিন মঙ্গলবার। সারাদিন ঘোরাফেরার পর ক্লান্ত অবসন্ন হয়ে গোপাল শুয়েছিল, কিন্তু কখন যে ঘুমিয়ে পড়েছে তা টের পায়নি। হঠাৎ বারবার বেল বাজার শব্দ শুনে লাফিয়ে উঠে দরজা খোলে। মিসেস সিদ্দিকী আর শাবনাম প্রায় একই সঙ্গে চিৎকার করে বলে, তোমার রোল নম্বর কি 05131444? হ্যাঁ আম্মা, ওটাই আমার রোল নাম্বার। শাবনাম চিৎকার করে বলে, আপ তো কামাল কর দিয়া। মিসেস সিদ্দিকী একগাল হেসে বলেন, বেটা, এক্ষুনি টিভিতে শুনলাম তুমি 5th স্ট্যান্ড করেছ। রিয়েলি গ্রেট অ্যাচিভমেন্ট। এক্ষুনি তোমার মাকে ফোন করে খবরটা জানাও। খবরটা ঠিক শুনেছেন তো? হ্যাঁ হ্যাঁ বেটা, ঠিক শুনেছি। শাবনাম হাসতে হাসতে বলে, টিভিতে আপনার নামও বলেছে। এবার গোপাল একটু হেসে বলে, টিভিতে আমার নামও বলেছে? মা আর মেয়ে একসঙ্গে গলা চড়িয়ে বলে, হ্যাঁ হ্যাঁ বলেছে। ঠিক সেই সময় ওদের একজন কাজের লোক ছুটতে ছুটতে এসে মিসেস সিদ্দিকীকে বলে, আম্মা যান,
সরকারবাবুর জরুরি ফোন এসেছে, উনি ধরে আছেন। মিসেস সিদ্দিকী গোপালকে বলেন, চলো আকাশ, তোমার মামার ফোন এসেছে। হ্যাঁ, রাখালো অত্যন্ত উত্তেজিত হয়ে বলে, গোপাল, তুই 5th হয়েছিস, একটু আগেই টিভিতে বলল। সত্যি খবরটা শুনে মন প্রাণ জুড়িয়ে গেল। আমি এক্ষুনি ছোটদিকে খবর দিচ্ছি। আমি কালই দিল্লি থেকে তোর মার্কশিট নিয়ে লখনৌ আসছি। রাখাল এক নিঃশ্বাসে কথাগুলো বলেই বলে, ভাবিজিকে দে। হ্যাঁ, মিসেস সিদ্দিকিরও সঙ্গেও ওর কথা হয়। টেলিফোনে কথা বলা শেষ করেই মিসেস সিদ্দিকী বলেন, আকাশ বেটা, আজ তুমি আমাদের সঙ্গে খাবে। হ্যাঁ, আমি আপনাদের সঙ্গেই খাবো। কদিন পরই গঙ্গাদেবীর দীর্ঘ চিঠি আসে গোপালের কাছে। অনেক কথা লেখার পর সব শেষে লিখেছেন, যতদিন পর্যন্ত মর্যাদার সঙ্গে তুমি জীবনে প্রতিষ্ঠা লাভ না করছো, ততদিন আমি শান্তিতে ঘুমোতে পারবো না। কবে ও কিভাবে প্রতিষ্ঠা লাভ করবে তা শুধু তুমিই জানো। গোপাল 3টে বিষয়ে স্টার পেয়েছে, তাছাড়া 5th স্ট্যান্ড করেছে। সুতরাং পলিটিক্যাল সায়েন্সে অনার্স নিয়ে ভর্তি হতে কোনো সমস্যা হলো না। তাছাড়া ওর কথা মিসেস সিদ্দিকী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার উপাচার্যকে বলার জন্য গোপালকে কোনো টাকা কড়িও দিতে হলো না। পরের সপ্তাহে ডক্টর সিদ্দিকী এলাহাবাদ থেকে বাড়ি এসে স্ত্রী ও মেয়ের কাছে আকাশের কথা শুনে অসম্ভব খুশি হলেন। ওকে বললেন, আকাশ, আমিও চিরকাল পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করে এখন ওই বিষয়ে অধ্যাপনা করি। আমার এখনকার স্টাডিতে বহু বই আছে, বোধহয় তোমার উপকারে লাগবে। তুমি আমার স্টাডিতে বসে পড়াশোনা করলে আমি খুব খুশি হব। আঙ্কেল, এ তো অভাবনীয় সৌভাগ্যের ব্যাপার। আপনার স্টাডিতে বসে পড়াশোনা করতে পারলে আমি ধন্য হব। শুরু হলো গোপালের জীবনের নতুন অধ্যায়, নতুন সংকল্প নিয়ে নতুন যুদ্ধ। ডক্টর সিদ্দিকীর স্টাডিতে বইপত্র উল্টে পাল্টে দেখতে দেখতে গোপাল আত্মহারা হয়ে যায়। প্রত্যেক বই যেন ঐশ্বর্যের ভাণ্ডার। পড়তে পড়তে সময় যে কোথা দিয়ে চলে যায় তা বুঝতেও পারে না গোপাল। কোনোদিন মিসেস সিদ্দিকী, আবার কোনোদিন শবনম বলে, কটা বাজে জানো? না, জানি না, আমার তো ঘড়ি নেই। 2টো বেজে গেছে, ঘুমোবে না? গোপাল নিঃশব্দে স্টাডি ছেড়ে নিজের ঘরে শুতে যায়। কখনো কখনো ভারী মজা হয়। গোপাল আত্মমগ্ন হয়ে বইটি পড়তে পড়তে মাঝে মাঝে খাতায় নোটস লিখে নিচ্ছিল। হঠাৎ ওর সামনে 1 কাপ কফি রেখে শবনম বলে, খেয়ে নাও, ভালো লাগবে। গোপাল অবাক হয়ে ওর দিকে তাকিয়ে বলে, তুমি কফি করলে? শবনম চাপা হাসি হেসে বলে, সবাই তো তোমার মতো পাগল না যে সারা রাত জেগে থাকবে। আমাদের কাজের লোকেরা রাত 2:30-3টের সময় কফি করে দিতে পারে না। তার মানে তুমি কফি করলে? তবে কি তোমার বউ এসে করেছে? গোপাল না হেসে পারে না, বলে, তুমি তুমি ঘুমোনি কেন? ঘণ্টাখানেক আগে ঘুম ভেঙে গেল, দেখতে এলাম তুমি কি করছো। প্রায় ঘণ্টাখানেক ওই চেয়ারে বসে রইলাম, কিন্তু তুমি একবার মুখ তুলেও দেখলে না। শবনম না থেমেই হাসতে হাসতে বলে, বোকা আকাশের কাছে বসে থাকলে কেন? বলবো না। আমার জন্য কফি করলে কেন? বলবো না। গোপাল কফি খায়। মাঝে মাঝে মুখ তুলে দেখে শবনম চাপা হাসি হাসছে। তারপর গোপাল স্টাডি থেকে বিদায় নেবার জন্য 2 পা এগিয়ে হঠাৎ থমকে দাঁড়িয়ে পিছন ফিরে তাকিয়ে শবনমকে বলে, আমি বোকা কি সাধু তোমাকে পরে বলবো। মাস 2 পর আবার ডক্টর সিদ্দিকী কয়েকদিনের জন্য লখনৌ এলেন। রবিবার সকালে উনি হঠাৎ গোপালের কাছে হাজির। খুশির হাসি এসে গোপাল বলে, আঙ্কেল, আসুন আসুন। ঘরে ঢুকেই ডক্টর সিদ্দিকী প্রশ্ন করেন,
বলো আকাশ, পড়াশোনা কেমন হচ্ছে? ভালোই। হ্যাঁ, তোমার আম্মা বলছিলেন অধ্যাপকরা তোমার উপর খুব খুশি। গোপাল একটু হেসে বলে, হ্যাঁ, আপনার বইপত্র থেকে অনেক ভালো ভালো রেফারেন্স পাচ্ছি বলে আমারও যেমন উপকার হচ্ছে, সেই রকম অধ্যাপকরাও খুব খুশি হচ্ছেন। আচ্ছা আকাশ, তুমি কি হতে চাও? আম আঙ্কেল, আমি ঠিক বুঝতে পারছি না আমি কি করব। তবে এইটুকু জানি, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে নিজের পায়ে দাঁড়িয়ে মার সব দুঃখ দূর করতে হবে। মার কি দুঃখ? তোমার বাবা নেই বলে? গোপাল একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আঙ্কেল, সে দুঃখ, সে অভাব আর শূন্যতা তো আমাদের সারা জীবনের সাথী। আসল কথা হচ্ছে, আমার মা বড় অসহায়া। আমাদের কোনো সম্বল নেই। আমার আপন মামা আমাকেও, আমার মাকে প্র্যাকটিক্যালি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। ও মাই গড! গোপাল একটু ম্লান হেসে বলে, এই রাখাল মামা না থাকলে বোধহয় মা আর আমাকে আত্মহত্যা করে মরতে হতো। কি বলছো আকাশ? আঙ্কেল, আমি সত্যি কথাই বলছি। ঈশ্বর করুণাময়, তাই তো রাখাল মামা ছাড়াও আপনাদের পেয়েছি। ডক্টর সিদ্দিকী ওর দুটো হাত নিজের দুটো হাতের মধ্যে নিয়ে বলেন, আকাশ, তোমার মতো ভালো ছেলেকে ভালোবেসেও শান্তি। কিছু চিন্তা করো না। সবসময় মনে রেখো, যে কোনো ব্যাপারে, যে কোনো সময় তোমাকে সাহায্য করতে পারলে আমরা সত্যি খুশি হব। গোপাল ওনার পায়ে হাত দিয়ে প্রণাম করে বলে, আশীর্বাদ করবেন আমি যেন আপনাদের স্নেহ ভালোবাসার মর্যাদা রাখতে পারি। দেখতে দেখতে মাসের পর মাস চলে যায়। শেষ হয় 2টি বছর। ইতিমধ্যে সিদ্দিকী দম্পতি নিয়মিত ওকে বিশেষ কিছু পড়তে দেন। দেশ বিদেশের নানা ব্যাপারে গোপাল কত কি জানতে পারে। ইতিমধ্যে শবনমও অত্যন্ত কৃতিত্বের সঙ্গে হায়ার সেকেন্ডারি পাশ করে ইউনিভার্সিটিতে ভর্তি হয়। বেল বাজতেই গোপাল দরজা খুলে শবনমকে দেখে একটু হেসে বলে, কি ব্যাপার তুমি? ভেতরে আসতে পারি? ও সানন্দে। ঘরের মধ্যে এসে শবনম বলে, বসতে পারি? ও নিশ্চয়ই। তুমি কি খুব ব্যস্ত? ও না না, 15-20 মিনিট তোমার এখানে থাকলে আপত্তি নেই তো? গোপাল চাপা হাসি হেসে বলে, আরে সে তো সৌভাগ্যের ব্যাপার। এবার শবনম একটু হেসে বলে, তোমার ফেভারিট সাবজেক্টে অনার্স নিলাম। তার মানে কি? ওকে কথাটা শেষ করতে না দিয়েই শবনম বলে, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রিতে অনার্স নিয়েছি। ও খুব ভালো করেছো। তুমি আমাকে সাহায্য করবে তো? তোমার কি ধারণা আমি মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির মহাপণ্ডিত? আরে মহাপণ্ডিত না হলেও তোমার প্রচুর পড়াশোনা আছে। তাছাড়া আমাকে সাহায্য করার জন্য না হয় আরও একটু পড়াশোনা করবে। আচ্ছা ঠিক আছে, তাই হবে। এবার শবনম একটু হেসে বলে, অনেক দিন আগে একদিন গভীর রাতে তোমাকে বলেছিলাম, তুমি হয় বোকা না হয় সাধু। সে প্রশ্নের উত্তর আজ তোমাকে দিতে হবে। গোপাল গম্ভীর হয়ে ওর চোখের ওপর চোখ রেখে বলে, সত্যি শুনতে চাও? নিশ্চয়ই শুনতে চাই। 2-1 মিনিট চুপ করে থাকার পর গোপাল বলে, প্রথম দিন তোমাকে দেখেই মুগ্ধ হয়েছিলাম। রিয়েলি? হ্যাঁ শবনম, সত্যি কথাই বলছি। তোমার মতো অসামান্যা সুন্দরীর সারা শরীরে নতুন যৌবনের ঢেউ দেখে মুগ্ধ না হয়ে কি উপায় আছে? তারপর? তারপর তোমাকে যত দেখছি তত ভালো লাগছে।
কিন্তু কোনোদিন তো তার প্রকাশ দেখলাম না। শবনম, তোমাকে ভালো লাগার প্রকাশ দেখাতে আমি অক্ষম। কেন? আমরা বড় গরিব। আমি আর মা মামার দয়ায় বেঁচে আছি। যতদিন না নিজের পায়ে দাঁড়াতে পারছি, মাকে ভালোভাবে রাখতে পারছি, ততদিন কি। গোপাল কথাটা শেষ করতে পারে না। হঠাৎ শবনম ওর দুটো হাত চেপে ধরে বলে, আকাশ, প্লিজ, নিজেকে ছোট ভাববে না। তোমার অর্থ না থাকতে পারে, কিন্তু তোমার মতন বিদ্যা, বুদ্ধি, নিষ্ঠা দুর্লভ। আমি অত্যন্ত সাধারণ মেয়ে, কিন্তু তবু আমি বলছি, তুমি অনেক অনেক বড় হবে। তুমি কোনোদিন জনারণ্যে হারিয়ে যাবে না। আমি তোমাকে হারিয়ে যেতে দেব না। শবনম ওর বুকের উপর মুখখানা রেখে চোখের জল ফেলতে ফেলতে বলে, আকাশ, বিলিভ মি, I really respect you. I really love you. গোপাল দুহাত দিয়ে ওর মুখখানা ধরে বলে, শবনম, আমিও পাষাণ না। ফাইনাল পরীক্ষা শেষ হবার পরদিন থেকেই ডক্টর সিদ্দিকীর নির্দেশ মতো IFS পরীক্ষা দেবার জন্য পড়াশোনা শুরু করে গোপাল। এছাড়া লখনৌ ইউনিভার্সিটিতেও স্পেশাল কোর্স করছে এই পরীক্ষার জন্য। এরই মধ্যে শবনমকে রোজই 2-1 ঘন্টা পড়ায়। সপ্তাহে 6 দিন গোপাল অমানসিক পরিশ্রম করে। রবিবারও পড়াশোনা করে না, একটু বেশি ঘুমোয়, জামা কাপড়ে সাবান দেয়, মিসেস সিদ্দিকী আর শবনমের সঙ্গে গল্পগুজব করে। সেদিন রান্নাবান্নার বালাই নেই। রবিবার খাবার দাবার পাঠিয়ে দেন আম্মা। কখনো কখনো গোপাল ওদের সঙ্গেই খাওয়া দাওয়া করে। প্রত্যেক রবিবার রাত্রে ঘুমোতে যাবার আগে গোপাল ওর মাকে চিঠি লিখে সোমবার সকালে পোস্ট করে। মাসে 1-আধ রবিবার সন্ধ্যের দিকে শবনমের সঙ্গে হজরতগঞ্জে যায় লখনৌয়ের বিখ্যাত চাট খেতে। হজরতগঞ্জ থেকে ফেরার পথে গোপাল বলে, 2টো কারণে এই শহরকে আমার খুব ভালো লাগে। কি কি কারণে? হজরতগঞ্জের চাট আর শবনমের জন্য। শবনম হো হো করে হেসে ওঠে। গোমতী দিয়ে কত জল গড়িয়ে যায়। গোপাল প্রত্যাশিত মতেই অত্যন্ত কৃতিত্বের সঙ্গে অনার্স নিয়ে পাশ করে। তারপর ওদিকে IFS এর লিখিত পরীক্ষায় খুব ভালোভাবে পাশ করে ভাইভা দিতে দিল্লি গেল রাখালের সঙ্গে। লখনৌ ফিরে আসার পর গোপালের কাছে সব প্রশ্ন আর তাদের উত্তর শুনে ডাক্তার সিদ্দিকী এক গাল হেসে ওকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলেন, আকাশ, আমি বলছি, তুমি প্রথম 3 জনের মধ্যে একজন হবেই হবে। মিসেস সিদ্দিকী বলেন, যেদিন আকাশের রেজাল্ট বের হবে সেদিন একটা গ্র্যান্ড উৎসব করতে হবে। ডক্টর সিদ্দিকী সঙ্গে সঙ্গে রাখালকে বলেন, এবার আপনি চটপট আপনার দিদিকে এখানে আনার ব্যবস্থা করুন। রাখালও একগাল হেসে বলে, হ্যাঁ হ্যাঁ, 2-1 দিনের মধ্যেই আমি দিদিকে আনতে যাচ্ছি। উনিও এখানে আসার জন্য খুবই ব্যস্ত হয়ে উঠেছেন। শবনম বলে, আম্মা, আকাশ যখন তোমাকে আম্মা বলে, আমিও আকাশের মাকে মা বলবো। সে তো খুব ভালো কথা। গঙ্গাদেবী লখনৌ আসায় নতুন করে শুরু হলো আনন্দ উৎসব। ডক্টর সিদ্দিকী বলেন, দিদি, আপনার ছেলে সত্যিই একটি রত্ন। পড়াশোনা, স্বভাব চরিত্রে ওর তুলনা হয় না। দাদা, আপনারা দুজন ওর পাশে না থাকলে ও বোধহয় নিছকই সাধারণ গ্র্যাজুয়েট হতো। আপনাদের কাছে আমি যেমন কৃতজ্ঞ, সেই রকমই ঋণী। না না দিদি, ও কথা বলবেন না।
আপনি যেমন আমাদের দিদি, তেমনি আকাশও আমাদের ছেলে, 100 বার আপনাদের ছেলে। গঙ্গাদেবী হাসতে হাসতে শবনমকে এক হাত দিয়ে বুকের কাছে টেনে নিয়ে বলেন, এই মেয়েটাও তো আমার মেয়ে হয়ে গেছে। শবনম বলে, কিন্তু মা, আর কিছুদিন পর তো এই মেয়েকে ফেলে আপনি আপনার ছেলেকে নিয়ে চলে যাবেন। গঙ্গাদেবী চাপা হাসি হেসে বলেন, কে বলল তোমাকে ফেলে রেখে যাব? মা, আমি সব জানি। আমার ছেলে আমাকে সব লিখেছে, কিচ্ছু গোপন করেনি। শবনম ওনার বুকের মধ্যে মুখ লুকোয়। গোপাল ঘর থেকে দৌড়ে পালায়। সিদ্দিকী দম্পতি খুশির হাসিতে ফেটে পড়েন। রাখাল বলে, শবনম বেটি, তুমি আর আমাকে আঙ্কেল বলবে না, তুমি আমাকে মামা বলবে। আধ ঘন্টা পরে ডক্টর সিদ্দিকী ওদের বারান্দায় দাঁড়িয়ে উন্মাদের মতন চিৎকার করেন, আকাশ এইমাত্র স্টার নিউজে বলল, ইউ হ্যাভ টপড দ্য লিস্ট অফ সাকসেসফুল IFS ক্যান্ডিডেটস। আমার কথা ঠিক হলো তো? সে রাত্রে এই দুই পরিবারের কারুর চোখে ঘুম এলো না। পরের দিন সকালে লখনৌয়ের সব কাগজের প্রথম পাতায় নিঃসম্বল বিধবা গঙ্গা দেবীর একমাত্র পুত্রের ছবি। অদৃষ্টের চাকা কি বিস্ময়কর ভাবে ঘুরে যায়। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.org GOLPOKOTHARASOR.org